এবার আমরা আমাদের থার্ড কেসটা করব, যেখানে পৃথিবীর আহ্নিক গতির জন্য আমাদের জি এর ভেরিয়েশন হয়। পৃথিবীর আহ্নিক গতি আছে আমরা জানি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে নিজের অক্ষের চারিদিকে তোমার সারাক্ষণ পাক খেতে থাকে, এটাকে আহ্নিক গতি বলে। এইটার কারণেও কিন্তু জি এর মান পরিবর্তিত হয়। কিভাবে হয় দেখো, এটা একটা পৃথিবীকে দেখানো হয়েছে এই পারফেক্ট গোলকটার সাহায্যে। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা বোঝাই যাচ্ছে এটা নিরক্ষরেখা। আমরা থিটা অক্ষাংশে একটা বস্তুকে কল্পনা করছি। এইখানে বস্তুটা রয়েছে, এই অক্ষরেখার যেটা আছে তার অক্ষাংশ কত হবে, এইখান থেকে আমরা এম এর পজিশন থেকে ওকে যুক্ত করেছি, সেটা এই অনুভূমিক রেখার সাথে থিটা কোণ করেছে, অর্থাৎ থিটা অক্ষাংশে বস্তুটা রয়েছে। এবার থিটা অক্ষাংশে বস্তুটা যদি থাকে, এর যে ওজন সেটা ক্রিয়া করবে সবসময় কেন্দ্রের দিকে। তাহলে এখান থেকে কেন্দ্রের দিকে এই লাইন বরাবর এমজি এই ওজনটা কিন্তু ক্রিয়া করবে। এখন পৃথিবী কন্টিনিউয়াস ঘুরছে, এটা পৃথিবীর ঘূর্ণন দেখানো হয়েছে। এগুলো তোমরা পরে কিছু চ্যাপ্টার আছে সেখানে পড়বে। পৃথিবী, এটাকে বলা হচ্ছে ওমেগা। এই ওমেগা কৌণিক বেগ নিয়ে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খাচ্ছে। কৌণিক বেগ বলতে যেরকম আমরা নর্মাল বেগ বার করি না, যে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলছি, তো এখানে যখন কোনো বস্তু ঘূর্ণন হয় তখন তো আর রৈখিক বেগ দিয়ে আমরা সেটাকে বার করতে পারি না, তখন কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একক সময়ে কতখানি কোণে ঘুরেছে, একক সময়ে কতখানি কোণ সে, কতটা কোণ অবধি সে তার স্মরণ হলো, সেটাকে বলা হচ্ছে কৌণিক বেগ। এই কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। এখন পৃথিবী যখন ওমেগা কৌণিক বেগে ঘুরছে, পৃথিবীর ওপরকার বিভিন্ন বস্তু সবার কিন্তু বেগটা সমান হচ্ছে না। কারণ যে বস্তুটা নিরক্ষরেখার ওপরে আছে, যেহেতু নিরক্ষরেখাটা সব থেকে বড় অক্ষরেখা, তাহলে তাকে ওই 24 ঘন্টা পৃথিবীর আহ্নিক গতির সময়, ওই 24 ঘন্টার সময় তাকে সব থেকে বড় ডিস্টেন্সটা কাভার করতে হচ্ছে। কারণ বোঝাই যাচ্ছে, আমি যদি পৃথিবীর ঠিক মধ্যভাগ দিয়ে একটা সার্কেল আঁকি, নিরক্ষরেখা আঁকি, তাহলে নিরক্ষরেখার যে পরিধিটা সেটা সব থেকে বড় হবে। তুলনামূলকভাবে এইখানে যখন বস্তুটা রয়েছে, সে এই অক্ষরেখা বরাবর ঘুরছে, এই অক্ষরেখার দৈর্ঘ্যটা বা পরিধিটা এই নিরক্ষরেখার থেকে কম, তাহলে ওই একই সময়ে তাকে কম পথ আসতে হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে যে পৃথিবী ওমেগা কৌণিক বেগে ঘুরলেও পৃথিবীর পৃষ্ঠে থাকা সমস্ত বস্তু তাদের কিন্তু বেগটা সমান হচ্ছে না। এইবার এখানে যে এম বস্তু রয়েছে, সে 24 ঘন্টার সময়তে এই সার্কেল বরাবর ঘুরছে। এবার এই সার্কেল বরাবর ঘোরার ফলে যখনই কোনো বস্তু কোনো বৃত্তপথে ঘোরে, তখন তার মধ্যে এর ক্ষেত্রে এইটার কেন্দ্রটা এখানে, এবং এই ডিস্টেন্সটাকে আমরা স্মল আর বলছি। তা যখনই কোনো জিনিস একটা বৃত্তপথে ঘোরে, তখনই প্রতিটা মুহূর্তে সে কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল অনুভব করে, যাকে আমরা অপকেন্দ্র বল বলি। এটা আমাদের সকলের অভিজ্ঞতা আছে। হাতে কোনো চাবির রিং কিছু যখন ঘোরানো হয়, বা ধরো একটা সুতোর মধ্যে কিছু বেঁধে সেটাকে যখন আমরা বনবন করে ঘোরাই, তখন কোনো কারণে সুতোটা ছিঁড়ে গেলে বা হাত থেকে জিনিসটা বেরিয়ে গেলে সেটা কিন্তু বাইরের দিকে গিয়ে পড়ে, কখনো ভেতরের দিকে আসে না। সেটার কারণ হচ্ছে এই অপকেন্দ্র বল, যেটা সবসময় বাইরের দিকে কাজ করছে। এই অপকেন্দ্র বলের যে এক্সপ্রেশন বা ফর্মুলাটা হয় এম ওমেগা স্কোয়ার আর। এম তো বস্তুর ভর, ওমেগা হচ্ছে যে কৌণিক বেগে ঘুরছে সেটা, আর আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই অপকেন্দ্র বলটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এই অপকেন্দ্র বলটাকে আমরা দুটো উপাংশে ভাগ করছি। সেই দুটো উপাংশের মধ্যে একটা নিচ্ছি আমরা এই এমজি যেদিক বরাবর কাজ করছে সেটা বরাবর। তাহলে
এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা অনুরূপ কোণ, এটা থিটা। এর উল্টো দিকে এটা থিটা, কারণ এটা বিপ্রতীপ কোণ, তাই এটার সাথে সমান। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা কাজ করছে সেটা এম ওমেগা স্কোয়ার কস থিটা হবে। সবসময় জেনে রাখবে যে যখন আমরা উপাংশে ভাগ করি তখন যার সাথে অ্যাঙ্গেলটা দেখাই তার সাথে যে উপাংশটা, মানে অ্যাঙ্গেলটার সাথে যে উপাংশটা লেগে থাকে সেটা কস উপাংশ হয়। তাহলে এটা হয়ে গেল এম ওমেগা স্কোয়ার আর স্মল আর কস থিটা। তাহলে এইটা দেখা যাচ্ছে যে এই একটা উপাংশ সেটা এমজির সাথে অপোজিট ডিরেকশনে কাজ করছে। এবার সেটা আমার ভ্যালুটা এই এমজির থেকে মাইনাস হওয়ার কারণে এমজির ভ্যালুটা কমবে। এমজির ভ্যালু কমলে এম এর ভ্যালু তো ফিক্স থাকে, তার মানে জির ভ্যালুটা কমছে। তাহলে আমরা এবার সেটা বার করব, কিন্তু তার আগে একটা ছোটো জিনিস দেখে নিই। এইটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। এই সমকোণী ত্রিভুজের এইটা আর, কারণ এটাও একটা ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটাকে স্মল আর বলেছি কারণ এই অক্ষরেখাটার ব্যাসার্ধ হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সমকোণী ত্রিভুজে স্মল আর হচ্ছে ভূমি, ক্যাপিটাল আর হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটা হয়ে যাবে স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে সেখান থেকে স্মল আরকে লিখতে পারি ক্যাপিটাল আর কস থিটা। আমার এক্সপ্রেশনে স্মল আর রাখাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি স্মল আরের ভ্যালু বার করব কিভাবে, বার করা সম্ভব নয়। সেই জন্য স্মল আরকে অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারলে আমাদের পক্ষে সুবিধা। তাহলে সেজন্য স্মল আরকে আর কস থিটা লিখলাম। তাহলে এবার অপকেন্দ্র বল দেখেছি এম ওমেগা স্কোয়ার আর, এবং অপকেন্দ্র বলের উপাংশের জন্য আমার এই এমজির ভ্যালুটা কমে যাচ্ছে। তো এইখানে যখন কোনো বস্তু রয়েছে তখন তার ওজনটাকে আমরা এমজি ড্যাশ বলছি। জি ড্যাশ হচ্ছে এই পয়েন্টে অভিকর্ষজ ত্বরণ, সেটা হয়ে যাবে এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। স্মল আরকে রিপ্লেস করলাম ক্যাপিটাল আর কস থিটা দিয়ে, তাহলে এটা হয়ে গেল এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা, একটা কস থিটা আগে থেকে ছিল। এবার এমগুলো কেটে দিলে পরে আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়াল টু জি কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা বাই জি। এইবার এইটা হলো যে কোনো অক্ষাংশে ভূপৃষ্ঠের ওপর জি ড্যাশের ভ্যালু। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে থিটা যদি বাড়ে তাহলে কস থিটার ভ্যালুটা বাড়বে, তাহলে এই টোটাল ভ্যালুটা, টোটাল বিয়োগফলটা কমবে, অর্থাৎ জি ড্যাশ কমবে। এবার মেরু অঞ্চলে দেখো থিটা 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে এই পোর্শনটা থাকছে না, মেরু অঞ্চলে কিন্তু জি ড্যাশ ইকুয়াল টু জি হয়। ঠিক আছে, এটা এভাবে বলা যেতে পারে যে এই জিনিসটা যখন ঘুরছে মেরু অঞ্চল একদম নর্থ পোল বা একদম সাউথ পোল, সেটা তো একটা পয়েন্ট, সেটা কিন্তু ঘোরে না, সেটা কিন্তু স্থির থাকে, কারণ ঘূর্ণনের যে অক্ষ সেটা এই এন পয়েন্ট আর এস পয়েন্ট দিয়ে গেছে। তাহলে যেহেতু ওখানে কোনো ঘূর্ণন নেই সেজন্য জি ড্যাশের ভ্যালু কিছু চেঞ্জ হচ্ছে না। ইনফ্যাক্ট ভূপৃষ্ঠের ওপরে মেরু অঞ্চলেই জি ড্যাশ আমার ম্যাক্সিমাম। নিরক্ষীয় অঞ্চলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কস থিটার ভ্যালু 1, এটা হয়ে যাচ্ছে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে এর ভ্যালুটা মানে এর ভ্যালুটা সব থেকে বেশি, তার ফলে জির ভ্যালুটা, জি ড্যাশের ভ্যালুটা সব থেকে কম। তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাব তত জির ভ্যালু বাড়বে, আবার এই দিকে মেরু অঞ্চলের দিকে আসবো তত জির ভ্যালু বাড়বে, বেড়ে মেরু অঞ্চলে সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে এইভাবে ওমেগার ওপর ডিপেন্ড করে, অর্থাৎ পৃথিবীর কৌণিক বেগের কারণে আমাদের বিভিন্ন অক্ষাংশে জি এর মান বিভিন্ন প্রকার হচ্ছে।